ষষ্ঠ পত্র অর্থনৈতিক চিন্তাধারার ইতিহাস। কোড 13/05। পুনরূপ লিখো HDI এবং INCEIF। উত্তর, HDI এর পূর্ণরূপ হল হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, আর ইনসিফ এর পূর্ণরূপ হল ইন্টারন্যাশনাল সেন্টার ফর এডুকেশন ইন ইসলামিক ফাইন্যান্স। তারপরে কল্যাণমূলক অর্থনীতি কি? সমাজের কল্যাণের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন অর্থনৈতিক অবস্থানসমূহের মূল্যায়ন নিয়ে অর্থনীতি যে অংশে আলোচনা করা হয় তাকেই কল্যাণমূলক অর্থনীতি বলে। বাণিজ্যবাদ কি? অথবা বাণিজ্যবাদ বা মার্কেন্টালিজম বলতে কি বোঝো? পঞ্চদশ শতাব্দীর মধ্যভাগ থেকে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত ইংল্যান্ড, ফ্রান্স ও ইতালিতে আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার লাভ করে। এই অবস্থায় নতুন অর্থনৈতিক ভাবধারার সৃষ্টি হয়। এই সকল ভাবধারাকে একত্রে বাণিজ্যবাদ বলা হয়। মধ্যযুগ বলতে কি বোঝায়? পঞ্চম শতাব্দীর শেষ দিক থেকে, অর্থাৎ রোমান সাম্রাজ্যের পতনের পর থেকে পঞ্চদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত সময়সীমাকে মধ্যযুগ বলে। ওরেসমি মতবাদ কি? ওরেসমি মতবাদ হল কোন দেশে একই সাথে দুই প্রকার ধাতু থাকলে ওই দুই প্রকার ধাতুর উপর নির্ভর করবে এদের বাজার দর, অর্থাৎ একই সাথে যদি স্বর্ণ মুদ্রা ও রৌপ্য মুদ্রা প্রচলিত হয়, মিলের মতে মজুরি তহবিল কি? ডাক্তার মিলের মতে মজুরি তহবিল হল চলতি পুঁজির অংশমাত্র, অর্থাৎ তা চলতি পুঁজির সম্পূর্ণ অংশ নয়। শ্রমিকদের মজুরি বাবদ যে পরিমাণ অর্থ ব্যয় হয় ওই পরিমাণ অর্থই হল শ্রমিকদের মজুরি তহবিল।
ক্লাসিক্যাল স্কুল কি? ক্লাসিক্যাল স্কুল অর্থনৈতিক চিন্তাধারা বিশ্লেষণ ও উন্নয়নের জন্য ইউরোপের বিভিন্ন দেশে কতিপয় সংগঠন গড়ে ওঠে। এগুলোকে অর্থনীতির ক্লাসিক্যাল স্কুল বলে। বাজার ভারসাম্য কি? বাজার ভারসাম্য হলো এমন একটি স্থিতি অবস্থা যেখানে একটি নির্দিষ্ট দামের চাহিদা ও যোগানের পরস্পর সমান হয়। অর্থের মায়া, মুদ্রার ধাঁধা, মানি ইলুশন কি? কি খবর কি? তোরে হইয়ে বই পড়তে মানার সাল আমাকে দিও। হ্যাঁ কোনায় চাউলের বস্তা ওখানে যা, ওখানে বই পড়া যায়। যা পড়া যায় না, সিহারটা ঘুরাইয়া ওই ওই যে ফার বই থবি খাড়ের ফার যা। কেইন্সের মতে বাজে হপায় 8:50। অর্ধেকের বেশি না, মানে 10টা পর্যন্ত যাইবে। অল্প একটু বসে সুতরাং যখন মজুরি সামান্য বাড়লে খুশি হয়, তখন সামান্য মজুরি কমলে শ্রমিকরা তার বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। তখন তাকে অর্থমায়া বা মোহ বলে। সুপ্ত কি? আন্তর্জাতিক বাণিজ্যে পণ্য আমদানি ও রপ্তানির উপর সরকার কর্তৃক ধার্যকৃত করকে শুল্ক বলে। নিও ক্লাসিক্যাল অর্থনীতি কি? আধুনিক ধ্যান ধারণা সম্পন্ন অর্থনীতিকে নিও ক্লাসিক্যাল অর্থনীতি বলে। উপযোগবাদ কি? তাহলে স্বর্ণ ও রৌপ্যের বাজার দর তাদের মূল্যের উপর নির্ভর করে। সে এর বাজার বিশিষ্ট কি? অর্থনীতিবিদ বিসে এর বাজার বিধি হলো যোগান নিজেই তার চাহিদা সৃষ্টি করে। কি লড়তে মনে চায় না?
হ্যাঁ, কি ইচ্ছা করে? হ্যাঁ, অনুপযোগ কোন দ্রব্য থেকে যখন ঋণাত্মক উপযোগ পাওয়া যায় তাকে অনুপযোগ বলে। সামগ্রিক চাহিদা কি? নির্দিষ্ট সময়ে একটি অর্থনীতিতে যে পরিমাণ দ্রব্য সামগ্রীর চাহিদার সৃষ্টি হয় তাদের সমষ্টিকে সামগ্রিক চাহিদা বলে। মুক্ত কোটা ও কোটা কি? উত্তর: একটি নির্দিষ্ট সময়ে আমদানি বা রপ্তানির পরিমাণ বা মূল্যের দিক থেকে যখন কোনো সীমারেখা থাকে না তাকে মুক্ত কোটা বলে। কোটা একটি নির্দিষ্ট সময়ে আমদানি ও রপ্তানির বস্তুগত পরিমাণ বা মূল্যের দিক থেকে সীমারেখা টেনে দেওয়াকে কোটা বলে। যে অর্থনীতিতে আন্তর্জাতিক বাণিজ্য থাকে না তাকে বন্ধুরা অর্থনীতি বলে। আর্থার লুইস এর বিখ্যাত গ্রন্থের নাম কি? আর্থার লুইস এর বিখ্যাত গ্রন্থের নাম ইকোনমিক ডেভেলপমেন্ট উইথ আনলিমিটেড সুপারলিস অফ লেবার। মুদারাবা কি? যে ব্যবসায় এক পক্ষ মূলধন যোগান দেয় এবং অন্য পক্ষ ব্যবসায় পরিচালনা করে এবং মুনাফা হলে তা উভয় নির্ধারিত অংশ ভাগ করে, আবার লোকসান হলে মূলধন যোগানদাতা পুরোটাই বহন করে। তাকে মুদারাবা বলে। অভেদ বা আইডেন্টিটি কি? যদি কোনো নির্ভরশীলতার সম্পদ ব্যতীত
ব্যবহৃত চলকগুলোর মধ্যে সমতা স্থাপিত হয়, তবে তাকে অভেদ বলে। এই আহর কি শব্দ কা স্টপ শান্ত না, তুই আবার সাউন্ড বইতিস কা? ঠিকই আছে, ওই সাউন্ডটা দিকেই করবে। এত আস্তে শোন, তুই আর নাহলে ওইটা ফর দিতি। এত আস্তে শোন গান। হাই, তুই ওইটা ফর দিই, একটু সাউন্ড কমাই দিয়েলো। বালিশ লাগলে বালিশ লাগবে একটা। তুই খবর লাগলে হারাইছো। উদ্বৃত্ত মূল্য ও অর্থনীতির স্কুল কি? মার্কস এর উদ্বৃত্ত মূল্য কি? ডাক্তার নির্দিষ্ট সময়ে একজন শ্রমিক যা উৎপাদন করে এবং শ্রমিক পারিশ্রমিক হিসেবে সে যে বেতন পায়, এই দুইয়ের পার্থক্যকেই উদ্বৃত্ত মূল্য বলে। অর্থনীতির স্কুল। অর্থনীতির উন্নয়নের জন্য গবেষণা করা প্রয়োজন। এর জন্য কিছু সংখ্যক অর্থনীতিবিদ গবেষণা করার সুবিধার্থে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। ওই প্রতিষ্ঠানকেই অর্থনীতির ওই প্রতিষ্ঠানেই অর্থনীতির স্কুল বলা হয়। ভোগ্য দ্রব্যের প্রত্যেক একক ভোগের পর তার সন্তুষ্টি ক্রমান্বয়ে সংরক্ষণ বাণিজ্য কি? অদৃশ্য হাত কাকে বলে? অদৃশ্য হাত বলতে মূলত কোনো প্রকার হস্তক্ষেপহীন মুক্তবাজার প্রক্রিয়া বোঝায়। তারল্য পছন্দ কি? সুদের নিম্ন স্তরে বা সর্বনিম্ন সুদের হারে মানুষ তার সমস্ত অর্থ নগদ আকারে হাতে ধরে রাখে, অর্থাৎ অর্থের ফটকা চাহিদা অসীম স্থিতিস্থাপক হয়। ফলে অর্থের চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়।
অর্থনীতিতে এমন অবস্থাকে তারল্য পছন্দ করে না বলে। অর্থনীতির জনককে অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়। হ্যাঁ, আচ্ছা। মুক্ত বাণিজ্য কি? বাট্টাত কি থইছো জাগা মতো? বাট্টা জাগা মতো। হ্যাঁ, এরপরে রাত্রির বলে কবা মোর ফোনে থই নষ্ট হয়েছে। একাধিক দেশের মধ্যে কোনরূপ বাধা ছাড়া যে বাণিজ্য পরিচালিত হয় তাকে মুক্ত বাণিজ্য বলে। মুদ্রাবাদ কি? অর্থনীতির প্রধান চালিকা শক্তি হিসেবে মুদ্রা বা অর্থের যোগান তথা আর্থিক নীতি বিবেচনা করে যে মতবাদ গড়ে ওঠে তাকে মুদ্রাবাদ বলে। টুর্গো কে ছিলেন? টুর্গো ছিলেন একজন বিখ্যাত ভূমিবাদী চিন্তাবিদ। শের বিধিকে অভেদ বলা হয় কেন? যেহেতু চাহিদা ও যোগান পরস্পর সমান, S=D হয়, তাই সে এর বাজার বিধিকে সংজ্ঞামূলক অভেদ বলা হয়। কেইন্স এর বিখ্যাত গ্রন্থটির নাম কি? কেইন্স এর লেখা বিখ্যাত গ্রন্থটির নাম হলো দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট এন্ড মানি। সুদের হার শূন্য হয় না কেন? শূন্য সুদে ঋণদাতা ঋণ প্রদান করতে চায় না, তাই সুদের হার শূন্য হয় না। স্থায়ী আয় উপসিদ্ধান্তে আয় কত প্রকার? হ্যাঁ, সমস্যা নেই। মোরে মুই রেডি হলাম একদিন বরিশাল যাবেন কইছি মোর হাউডি বাড়ি নেই ফেরবার মুই যাম না। হেই বলে কয় সুমনদের কাছে হেই তো আর মোর কয় তুমি বলে রেডি হলে কাল পরশু বাড়ি আর ফোন এবার বলে মুই বলে তোমার ফোন দিয়ে কইছি মায়ের বাড়ি নি হিরফান বলে তুমি কইছো না মোর হাউডি বাড়ি নেই মুই আর যাম না। তার মুই কই এখন যদি মুই এই যাই তোমার খালাতো ভাই গুজারে দিকে হেলেই তো মোর মুখ ভালো হইবে না, হেলেই তো কবা না যে মুই ভাও পেছাল করি ভাও পেছাল মাইয়া মুই কার দাঁড়ি কইছি
জিকির করি। হ্যাঁ আমি কইছি আমি কই কাল আইর মাইশের মানটা জিগে মন যায় কোন সময় দেখছিলাম রেডি এটার সময় তোমার স্বামীদের কোন সময় কইছে সাকিবদের ফোন দিবি এই সময় জিকির জিগাইলে সব যাতে শুনতে পারে। জিগাইলে তো মুই কথা কইলে হেবার ওই রকমের নয়সা কথা কয় ওকে না কইছে আর তোমার হন দিচ্ছে না এবার মুই কথা কইলে হেবার দোষ সাকিব ভাই ফোন দেয় না, যে সময় ফোন দেয় এই সময় বলান দিবি জিগাইলে যা কইবে সব জানি ওরাই শুনে। এই ভিডিও মনে ছাড়িস না, মোবাইলে এখন তুই দেখবি না, এই কোনো ভিডিও মনে ছাড়বি দেখলে বারান্দায় যা। স্থায়ী আয় উপসিদ্ধান্তের রায় তিন প্রকার, যেমন এক স্থায়ী আয়, অস্থায়ী আয় আর পরিমাপকৃত আয়। ভোক্তার উদ্বৃত্ত ছদ্মবেশী বেকারত্ব কি? যে শ্রমিকের প্রান্তিক উৎপাদনের পরিমাণ শূন্য তাকে ছদ্মবেশী বেকারত্ব বলে। মাহফুজ তোর অবস্থা কি? তোরা কিন্তু কয়েকবার দাবার দিছি, তুই ফিরটা যদি ঘুম পর যদি উঠে যাই চেহারে না বইয়ে বই পড়ছ তখন কিন্তু কোনোদিনও তো ঠিক মতো পড়তে দেখি না। আজ মনে হয় গেড়িতে সমস্যা, মাজায় সমস্যা, এককালে কাম করিয়া এককাল অসুস্থ হয়ে গেছেন। তাই কিরফেন নেই স্কলাস্টিক ও ক্লাসিক্যাল মতবাদ কি? মধ্যযুগে গ্রিক, খ্রিস্টীয় গির্জা ও রোমান ভাবধারার সংমিশ্রণে যে নতুন ভাবধারার জন্ম হয় তাকে স্কলাস্টিক মতবাদ বলে। ক্লাসিক্যাল মতবাদ মুক্তবাজার ব্যবস্থায় অর্থনীতির সকল সমস্যা পর্যালোচনা ও সমাধান স্বয়ংক্রিয়ভাবে বাজার প্রক্রিয়ার মাধ্যমে সাধিত হয়। এই মতাদর্শকে ক্লাসিক্যাল মতবাদ বলে। এই ঘুমা দিয়া কিছু ঠিক করে দিয়া কয়েল টল দিয়ে রিবা কি? ইসলামের পরিভাষায় কোনো অর্থের যোগানদাতা মূল অর্থের অতিরিক্ত গ্রহণ করলে তাকে রিবা বলে। লাইসিস ফেয়ার
বলতে কি বুঝো? অথবা ব্যক্তি স্থানতন্ত্রবাদ কি? লায়াসিজ ফায়ার হলো ব্যক্তিস্থানতন্ত্রবাদ, অর্থাৎ যে অবাধ অর্থনীতিতে সরকারি হস্তক্ষেপ ছাড়াই পূর্ণ প্রতিযোগিতার উপস্থিতিতে স্বয়ংক্রিয় উপায়ে আয়, নিয়োগ, দামান্তর মজুরি ইত্যাদি নির্ধারিত হয় তাকে লাইসেজ ফায়ার বলে। মুক্ত বাণিজ্য এলাকা কি? হয় আবার ইধার যাবি কিরা? খাজনা কি? সীমাবদ্ধ যোগান বিশিষ্ট প্রাকৃতিক সম্পদ হতে সংশ্লিষ্ট মালিক যে আয় পায় তাকে খাজনা বলে। অপূর্ণ নিয়োগ কি? একটি নির্দিষ্ট শ্রম ঘন্টা মজুরিতে দেশের শ্রমশক্তি এর সমস্ত সদস্যরা কাজ করতে ইচ্ছুক থাকা সত্ত্বেও যদি কিছু সংখ্যক সদস্য কাজ না পায় তখন তাকে অপূর্ণ নিয়োগ বলে। গণদ্রব্য কি? প্রতিদ্বন্দ্বিতা নেই এমন দ্রব্য যখন সবার ভোগের জন্য উন্মুক্ত তাদেরকে গণদ্রব্য বলে। ভূমিবাদ ফিজিওক্রেটস কাকে বলে? যে সকল চিন্তাবিদ কৃষি তথা ভূমির উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করেন তাদের সম্মিলিত মতামতকে ভূমিবাদ বলে। ভোক্তা কোনো দ্রব্য হাতে মূল্যের অতিরিক্ত যে তৃপ্তি লাভ করে তাকে ভোক্তার ঔদ্ধত্য বলে। অর্থনৈতিক মন্দা বলতে কি বোঝায়?
অর্থনীতির ভাষায় দীর্ঘ সময় ধরে অর্থনৈতিক কার্যকলাপে ধীর গতিকে অর্থনৈতিক মন্দা বলে। বিলিস বিন্দু কি? যে বিন্দুতে দুইজন বাণিজ্যবাদী চিন্তাবিদের নাম উল্লেখ করো। উইলিয়াম পেটি ও ফিলিপ ভন হনরিক। ক্লাসিক্যাল অর্থনীতি অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ হতে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত অর্থনীতিতে সংক্রান্ত যে বিষয়ধারা পাওয়া যায় তাকে ক্লাসিক্যাল অর্থনীতি বলে। প্রশ্নগুলো আমাদের হলো এখান থেকে কপি করে নেব। আচ্ছা, দেখা যাক তো এখান থেকে কিছু কপি করে নিই। কপি। সুদমূলক মধ্যে পার্থক্য। সিমোর সুদ হলো ঋণের উপর নির্ধারিত অতিরিক্ত অর্থ। যা ঋণদাতাকে পরিশোধ করে।
হ্যাঁ ঠিক আছে। ঋণ গৃহীতা ঋণদাতাকে পরিশোধ করে। অন্যদিকে মুনাফা হলো ব্যবসা বা বিনিয়োগে পুঁজি, শ্রম ও ঝুঁকি গ্রহণের মাধ্যমে অর্জিত লাভ। আহ, আহ, সহজভাবে সুদ আসে ঋণ থেকে, আর মুনাফা আসে ব্যবসায়িক কার্যক্রম থেকে। পার্থক্য: উৎস: ঋণের উপর যা নির্দিষ্ট শর্তে দেওয়া হয়, এটা সুদ। মুনাফার ব্যবসা বা বিনিয়োগে মূলধন, শ্রম এবং ঝুঁকি গ্রহণের ফল। ভাই এখন কোনটা নাটকটা ইউজ করলে ভালো হবে আর কি? প্রায় কয়েকদিন হইতাছে আর আমি কোনো কাজই করি নাই, কাজ স্টপ আসছিল, এখন তো আর জানা নাই ভাই, এখন যে একটু হেল্প করতেন আর কি। প্রকৃতি: ঋণ গ্রহীতার উপর একটি বাধ্যবাধকতা, মালিকের একটি অর্জন যা বিনিয়োগের উপর নির্ভর করে। প্রক্রিয়া: টাকা ধার দেওয়া ও নেওয়া, এবং তা থেকে অতিরিক্ত অর্থ উপার্জন। পণ্য বা পরিষেবা বিক্রি করে লাভ করা। উদাহরণ: ব্যাংক থেকে ঋণ নিয়ে অতিরিক্ত যে টাকা দেওয়া হয়। একটি দোকানে পণ্য বিক্রি করে অর্জিত লাভ। পরবর্তীতে কপি। এটা তো চমৎকার। ভারসাম্য ও অভারসাম্য প্রকৃতির মধ্যে প্রবৃদ্ধির মধ্যে প্রধান পার্থক্য হলো যে ভারসাম্য প্রবৃদ্ধি একটি দেশের জাতীয় আয়ের বৃদ্ধিকে বোঝায়, যা বিভিন্ন খাতে সমানভাবে বণ্টিত হয়। অন্যদিকে অভারসাম্য প্রবৃদ্ধি বোঝায়
যে কোনো একটি নির্দিষ্ট খাতে বা অঞ্চলে জাতীয় আয়ের দ্রুত বৃদ্ধি ঘটে, যা অন্যান্য খাত বা অঞ্চলের তুলনায় বৈষম্য তৈরি করে। বৈশিষ্ট্য: জাতীয় আয় বণ্টন ভারসাম্য প্রবৃদ্ধি সকল খাতে বা অঞ্চলে সমানভাবে বণ্টিত হয়। একটি নির্দিষ্ট খাতে বা অঞ্চলে বেশি বৃদ্ধি পায়, বৈষম্য তৈরি হয়। উন্নয়নের প্রক্রিয়া: একটি দেশের সামগ্রিক উন্নয়নের দিকে লক্ষ্য রাখে। কোনো নির্দিষ্ট খাতের দ্রুত উন্নতির উপর জোর দেয়। আর্থিক কাঠামো: অর্থনৈতিক কাঠামোতে কোনো পরিবর্তন আসে না বা খুব কম আসে। আসলে দিকে বোতল সানকুমা। অর্থনৈতিক কাঠামোতে বড় পরিবর্তন আসে, যা একটি বিশেষ খাতের উন্নয়নে সহায়তা করে। প্রভাব: সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য ও স্থিতিশীলতা বৃদ্ধি করে। অর্থনৈতিক বৈষম্য ও অসামঞ্জস্যতা তৈরি করতে পারে। খাইতে পারে। উদাহরণ: একটি দেশের সকল উৎপাদনশীল খাতের মধ্যে সমানভাবে বিনিয়োগ ও প্রবৃদ্ধি। কোনো একটি নির্দিষ্ট শিল্প খাত, যেমন তথ্য প্রযুক্তি, দ্রুত বৃদ্ধি পায়। क्या ना मोर चैनल गए पाकनामी करते जाइए ওই সময় একটা বাস খামু এত বুঝি নাই আর কি পাকনা বলতে নতুন কিছু গবেষণা করতে গেছিলাম আসলে গবেষণাটা মনিটি চ্যানেলটা লই করা উচিত হয় নাই আর হ্যাঁ তার বুঝি নাই যে গবেষণা করতে যাই চ্যানেলটাই খাইয়ে দিব হ্যাঁ তো চ্যানেলটাই আমার দেশে শেষ করে চ্যানেলটায় $42 না $43 ঢুকছিলে চ্যানেলটার দাম ওই সময় 15,000 টাকা হারলে বুঝছো পুরাটাই লস কার্ল মার্কসের উদ্বৃত্ত মূল্য তথ্য অনুসারে পুঁজিবাদীরা শ্রমিকদের দ্বারা উৎপাদিত পণ্যের মূল্য থেকে তাদের শ্রমের জন্য যে মজুরি দেওয়া হয় তার চেয়ে বেশি অর্থ লাভ করে
এবং এই অতিরিক্ত অর্থই হলো উদ্বৃত্ত মূল্য। মার্কস এই তথ্যের মাধ্যমে পুঁজিবাদী ব্যবস্থায় শ্রমিক ও মালিকের মধ্যেকার শোষণ শ্রেণী সংগ্রাম ব্যাখ্যা করেছেন। এই তথ্যে পণ্যের মূল্য নির্ধারণে ব্যবহৃত শ্রমের পরিমাণকে প্রধান ধরা হয় এবং বলা হয় যে শ্রমিক তার শ্রমের মাধ্যমে যে অতিরিক্ত মূল্য সৃষ্টি করে তার একটি অংশ মজুরি হিসেবে পায়, বাকিটা মালিকের মুনাফা হিসেবে থেকে যায়। উদ্বৃত্ত মূল্য তথ্যের মূল ধারণা। শ্রম মূল্য তথ্য ম্যাক্সের মতে পণ্যের মূল্য নির্ধারিত হয় তার উৎপাদনে ব্যবহৃত শ্রমের পরিমাণ দ্বারা। শ্রমিক যে পরিমাণ শ্রম দেয় সে সেই শ্রমের সমানুপাতিক মূল্যই পায়। পুঁজিপতির মুনাফা। শ্রমিক যখন উৎপাদন প্রক্রিয়ায় যুক্ত থাকে তখন সে তার মজুরির চেয়ে বেশি মূল্য সৃষ্টি করে। এই অতিরিক্ত মূল্যই হলো উদ্বৃত্ত মূল্য। লাভ হিসেবে আত্মসাৎ করে। শ্রমিকের শোষণ। উদ্বৃত্ত মূল্য তথ্যের মূল কথা হলো পুঁজিপতিরা শ্রমিককে তার শ্রমের সম্পূর্ণ মূল্য প্রদান করে না, বরং শুধুমাত্র তারা জীবন ধারণের জন্য প্রয়োজনীয় মজুরি দেয়। ফলে শ্রমিককে তার কাজের জন্য সে অতিরিক্ত শ্রম দিতে হয়। তা পুঁজিপতির পকেটেই যায়। যা এক ধরনের শোষণ। শোষণের মাত্রা। উদ্বৃত্ত মূল্যের হার যত বেশি হয় শ্রমিকের শোষণের মাত্রাও তত বেশি হয়। এই তথ্যের মাধ্যমে ম্যাক্স দেখিয়েছেন যে পুঁজিবাদী ব্যবস্থায় মুনাফার জন্য শোষণের মাত্রা বাড়তে থাকে। শ্রেণী সংগ্রাম।
ম্যাক্সরি বিশ্বাস করতেন যে এই উদ্দীপ্ত মূল্য সৃষ্টির প্রক্রিয়াটি পুঁজিবাদী ব্যবস্থার অন্তর্নিহিত বৈপরীত্য এবং শ্রেণী সংগ্রামের মূল কারণ, যা অবশেষে এই ব্যবস্থায় পতন ঘটাবে। প্লাস পাঁচ নাম্বার মোট উপযোগ হলো একটি নির্দিষ্ট সময়ে কোন দ্রব্য থেকে প্রাপ্ত মোট তৃপ্তি, আর প্রাপ্তির প্রান্তিক উপযোগ হলো অতিরিক্ত এক ধরনের দ্রব্য ভোগ। যে অতিরিক্ত তৃপ্তি পাওয়া যায়, মোট উপযোগ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ কমতে থাকে, এবং যখন প্রান্তিক উপযোগ শূন্য হয় তখন মোট উপযোগ সর্বোচ্চ হয়। মোট উপযোগ ও প্রান্তীয় উপযোগের মধ্যে পার্থক্য। কোন নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত তৃপ্তির বিষয় না সমষ্টি। কোন নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগ করে যে অতিরিক্ত উপযোগ বা তৃপ্তি পাওয়া যায়, গণনা বিভিন্ন একক থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগের সমষ্টি হলো উপযোগ, আর মোট উপযোগের পরিবর্তনকে প্রান্তিক উপযোগ বলে। অর্থাৎ এক একক ভোগের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় প্রভাব ভোগের পরিমাণ বাড়ায়, সাথে সাথে এটি বৃদ্ধি পায়। ভোগের পরিমাণ বাড়ার সাথে সাথে এটি হ্রাস পায়। যখন প্রান্তিক উপযোগ শূন্য হয় তখন
উদাহরণটা পড়ি। ধরুন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় আম থেকে আপনি যথাক্রমে 5, 4, 3 টাকার উপযোগ, মোট উপযোগ অতিরিক্ত 1 একক, যেমন 1 প্রথম আম ছাড়া দ্বিতীয় আম থেকে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় সেটি প্রান্তিক উপযোগ। এক্ষেত্রে দ্বিতীয় আম থেকে প্রাপ্ত উপযোগ 4 টাকা হলো প্রান্তিক উপযোগ।